আজকে আমার বেস্ট ফ্রেন্ডের কথা শুনে আমি বোকা হয়ে গেছি। অফিসে বসে ফাইল দেখছি, হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ডের কল। আরে পাভেল, কেমন আছোস? ভালো। তুই তো খুব বেইমান। কেন রে, আমি কি বেইমানি করলাম তোর সাথে? তুই তো বললি তোর বউ পর্দা করে, কাউকে মুখ দেখায় না। আমি তোর মিথ্যা বললাম কই? তোর বউকে আজকে তোর ভাইয়ের হাত ধরে একই রিক্সায় ঘুরতে দেখলাম। মামা, তোর বউ একটা জিনিস বলতে হবে, এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি নাই। তোর ভাগ্য ভালো যে প্রেম করে সুন্দরী একটা মেয়ে বিয়ে করলি। তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব কথা বলিস তুই? আমার বউ জানিস, ও বাসার ভিতরে পর্দা করে, আর বলিস বাহিরে আমার ভাইয়ের সাথে একই রিক্সায় ঘুরতে। কিভাবে বিশ্বাস করি বল? আর তুই হয়তো ভাইয়ার হবু বউকে দেখলি ভাইয়ার সাথে ঘুরছে। তোর ভাইয়ের হবু বউকে আমি তো চিনি, কিন্তু এই মেয়ে সেই মেয়ে না। আমি তো মনে করলাম তোর বউ, কিন্তু এত সুন্দরী একটা মেয়ে তোর ভাইয়ের হাত ধরে ঘুরছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে কি সিগারেট খেলি? ডার্বি, এই অল্পেই তো নেশা হয়ে যায় কেন আমি বুঝি না। এজন্যই সব উল্টাপাল্টা কথা বলছিস। না জানি কাকে দেখে না দেখে বললি আমার ভাই। বিশ্বাস কর বন্ধু। ধুর বেটা, আমি কাজ করছি, তোর ফালতু কথা শুনতে পারবো না। বন্ধু, ভাই তুই মর গিয়ে, বলে ফোন রেখে দিলাম। বিয়ে করেছি 1 মাস হলো, তবে আমার বউটা খুব পর্দাশীল। কারোর সাথে কথা বলা তো দূরের কথা, ঘরের ভিতরেই পর্দা করে। তবে ওকে প্রপোজ করে পাঠাইছি খুব কষ্ট করে। আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই। ওর বিয়ে ঠিক, কিন্তু প্রেম করে আমি ওর আগে বিয়ে করে ফেলেছি। আমার পরিবার বলতে আমার বড় ভাই আর মা। বাবা অনেক আগে মারা গেছে, তবে আমার মা আমাকে এতটাও ভালোবাসে না। এর কারণ একটাই, আমার জায়গায় মেয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি হয়ে গেলাম। এজন্যই আম্মু আমাকে বাহিরে রাখে, আর ভাইকে বাসা থেকে বের হতে দেয় না। আর পরিবারের চাপে আমি চাকরি করি, আর ভাইয়া বাড়িতে কিছু ক্ষেত করে। বউ রেখে বাইরে থাকতে কার মন চায় বলেন? তবে আমি আমার বউকে অনেক সম্মান করি। ওর উপরে আমি আজ পর্যন্ত কোনো কথাই বলি নাই। তবে একটা জিনিস কি জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। আমি বিয়ে করেছি 1 মাস হলো, কিন্তু আমি আমার বউয়ের গায়ে এখনো টাচ করি নাই। ওর সাথে কখনো মিলতে হয় নাই। ওর নাকি একটা ইচ্ছা আছে, 18 বছরের আগে আমার সাথেও সম্পর্ক করবে না। আমার বউয়ের শেষে ইচ্ছা আর কি আমি পূরণ না করে থাকতে পারি বলেন? আমি আমার বউকে অনেক অনেক ভালোবাসি আর বিশ্বাসও করি। যেটাই বলে আমি তাই করি। তবে আমার বউ কখনো ঘর থেকে বাহির হয় না। মায়ে সব কিছু ওকে কিনে দেয়, আর মাঝে মধ্যে ওর বাবার বাড়িতে যায়, তবে আমাকে বলেই। আমিও আর না করি না। তবে আমি খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ, কারোর সাথে বেশি রাগ করে কথা বলতে পারি না। আর অফিসে দরকারি প্রয়োজন ছাড়া কথা বলি না। তবে একজনের সাথে বলি, তার নাম সুমন। বুঝলি বন্ধু, আজকাল মেয়েরা অনেক খারাপ হয়ে গেছে। আমার বন্ধু সুমন, একসাথে কাজ করি আমরা। এর সাথেই একটু কথা বলি। আমি ফাইলটা দেখতে দেখতে বললাম, কেন রে, মেয়েরা খারাপ হয়ে গেল? সে অনেক কাহিনী। তবে কালকে আমি তোদের থানায় যাব। কি ব্যাপার বলতো? তুই তো তোদের বাসায় যেতেই চাস না, আজকে হঠাৎ বললি আমাদের থানায় যাবি, কাহিনী কি? আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। যাক, তাহলে এতদিন পর কারো প্রেমে পড়লি? এই মেয়ে প্রেম তো সেই প্রেমে না রে মামা। তাহলে? একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছি 5,000 টাকা দিয়ে একদিনের জন্য। আরে, আমার বাড়ি থাকতে তুই ফ্ল্যাট কেন ভাড়া নিবি? আরে এই কাজ প্রেমের কাজ না, এটা হলো অন্যরকম প্রেম। বাসা ভাড়া কেন নিছি তুমি বুঝো না? দুধু খাও। একটা মেয়েকে ভালোবাসিস ভালো কথা, কিন্তু প্রথম দেখাই এটা কি কোনো কথা? তোর রুচি ঠিক আছে বল? আরে এটা মেয়ে না, বিবাহিত মহিলা, ফেসবুকে পরিচিত হয়েছে। কথাবার্তা খুবই হট করে বলে, আর ও নিজেও বলেছে আমার সাথে সম্পর্ক করবে। আর আইডির নাম কি জানিস? জনগণের বউ। ছি ছি ছি, আরেকজনের সংসার ভাঙ্গে গেছে, তুই খুব মজা পাবি নাকি? কেউ যদি নিজের মুখ থেকে বলে, আমি কি আর ছাড়তে পারি? আর ওর শুধু আমার সাথে এইসব কাজ করতে না, এর আগেও অনেকের সাথে। তোর পায়ে পড়ি, এসব কথা বলা বন্ধ কর। এসব মেয়েদের কি করা উচিত জানিস? শরীরের সমস্ত চামড়া ছিঁড়ে লবণ লাগানো দরকার। এই যে দেখ মেয়ের আইডি। কই দেখা যায়? পুরো মুক্ত পর্দা করা, দেখতে তো একেবারে পর্দাওয়ালি লাগছে।
আর মেসেজ দেখবি কি? আর বলতে হবে না, আমি এসব দেখতে চাই না। তুই দেখ। আর তুই কি শিওর ও মেয়ে? ভিডিও কলে কথা বলছি মামা, কি যে বলবো তোরে, পিক দেখবি? এই সম্পর্কে আমি আর তোর সাথে কথা বলতে চাই না। তুই চুপচাপ থাক আর কাজ কর, যা ইচ্ছা কর। তুই পারলে নদীতে গিয়ে ঝাঁপ দে, লুচ্চা শালা। চল না, দুই বন্ধু মিলে তোদের বাসা থেকে ঘুরে আসি। অনেকদিন পর যত তোদের এলাকায় যাব। এটা অবশ্য ঠিকই বললি, আমিও তো যেতে চাই। সেই কতদিন হলো বাড়িতে যাওয়া হয় না। চল তাহলে, বসের কাছ থেকে ছুটি নেই। আমাদের দুজনকে একসাথে ছুটি দিবে বলে তোর মনে হয়? আরে চল, দিবে দিবে। চল তাহলে গিয়ে দেখি। তবে মিথ্যা কথা বলবি, শুধু এটা বলবি আমার আম্মু অসুস্থ, আমাকে যেতে হবে, বাকিটা আমি দেখে নিব। তুই তো জানিস আমি মিথ্যা কথা বলতে পারি না। আরে এটা বসের মেয়ে, মন মানসিকতা খুব ভালো, আশা করি ছুটি দিবে। ওকে, চেষ্টা করব। বসের কেবিনে উকি দিয়ে দেখলাম একটা মেয়ে বসা আছে। কিরে, তুই তো বলেছিলি ছুটি নিবি, কিন্তু এখন কি হবে? তোরে আমি যেটা বলতে বলেছি সেইটা বল। আসতে পারি ম্যাম? আসো। মেয়েটা সুন্দর আছে বলতে হবে, তবে আমার রিয়ার থেকে নয়। রিয়া আমার বিয়ে করা বউটার নাম বলতে ভুলে গিয়েছে আপনাদের। তো আপনারা দুজন একসাথে, ব্যাপার কি? আর আমি যদি ভুল না করি, আপনার নাম লাদেন, ঠিক না? জি ম্যাম, কিন্তু আপনি কিভাবে জানেন? বাবা আপনার কথা প্রায়ই বলে, আপনি নাকি খুব শান্তশিষ্ট মানুষ। আর না ম্যাম, কি যে বলেন এতটা। আমার নাম ফারজানা জাহান সাথী, তবে আপনারা ফারজানা বলতে পারেন। আপনি আমাদের বস, আপনার নাম ধরে কিভাবে ডাকি? এতে আপনার অসম্মান হবে, এটা আমরা চাই না। আরে আমি তো মাত্র আজকেই আসছি, এসব কাজ করা আমার একদমই ভালো লাগে না, বিরক্তিকর। কি করব, বাবার নাকি কি কাজ আছে, জোর করে পাঠিয়ে দিয়েছে। ম্যাম, একটা কথা ছিল। বলুন। আমার না 3 দিনের ছুটি লাগতো। হবে না, বাবা না করে গেছে কাউকে ছুটি না দিতে। আমার বউয়ের ডেলিভারি কালকে ম্যাম, আর এই সময়ে আমি যদি... কান্নার ভাব নিয়ে বলল। কত বড় মিথ্যাবাদী দেখেছেন? ও শালা একটা জিনিসই, এখনো বিয়ে করে নাই, আর কি সুন্দর সাজানো মিথ্যা কথা বলল। স্যার থাকলে অবশ্য ধরে ফেলতো। থাক থাক, আর বলতে হবে না, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। যান, ছুটি দিলাম আপনাকে। আর আপনি? জি জি ম্যাম, ইয়ে মানে মানে মনে মনে কি বলছেন? কি বলতে এসেছেন বলুন। ম্যাম, আমি মিথ্যা কথা বলে ছুটি নিতে পারবো না। আসছিলাম আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে ছুটি নিতে, কিন্তু পারবো না। আমার দ্বারা মিথ্যা কথা বলা হবে না। আসলেই ম্যাম, নতুন বিয়ে করেছি, অনেকদিন হলো বাড়িতে যাই না। বউকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। ওহ, আপনি বিয়ে করেছেন কতদিন হলো? জি ম্যাম, 1 মাস হলো। বুঝতে পারছি। সুমন সাহেব, আপনি যান, ও একটু পরে আসবে। জি ম্যাম। সুমন বেরিয়ে গেল। তো আপনাকে একটা অফার দিই, যদি রাখেন তাহলে পুরো 1 সপ্তাহ ছুটি পাবেন। জি বলেন, আমি রাজি আছি। আমার সাথে আজকে সারাদিন ঘুরতে হবে। কেন ম্যাম? আমি তো আপনার অফিসের একজন সাধারণ কর্মচারী। আমি কেন? পরে বলি, এখন যে অফার দিচ্ছি, রাজি আছো তো নাকি? আমি চিন্তা করে দেখলাম 1 সপ্তাহ ছুটি পাবো, না করা যাবে না। জি ম্যাম, আমি রাজি। বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। জি ম্যাম, বাইরে এসে দাঁড়িয়ে আছি। যাক, 1 সপ্তাহ ছুটি পাবো, ঘুরলেও কিছু হবে না। কিরে, ছুটি পেলি? পুরো 1 সপ্তাহ। তুই তো পাঠিয়ে দিলি মামা। তবে সমস্যা হলো, ম্যামের সাথে আজকে সারাদিন ঘুরতে হবে। দূর, তাহলে তো তোর কপাল খুলে গেছে। আমি হলে তো এক পায়ে দাঁড়িয়ে থাকতাম। চলো। আর সুমন সাহেব, কাজ করেন গিয়ে। আমি ম্যামের সাথে গাড়িতে উঠে গেলাম। ম্যাম এখন কোথায় যাবেন? কোনো ম্যাম বা বস কিছুই বলবেন না, শুধু ফারজানা। কি যে বলেন, এটা আমার দ্বারা হবে না। আমি এখন তো আর অফিসে না, আমি তো তোমার সামনে। প্লিজ ফারজানা বলে ডাকো, আমি আর তুমি তো সমবয়সী। পারবো না, প্লিজ ম্যাম, আমার দ্বারা হবে না। বুঝতে পারছি, তোমার দ্বারা এসব হবে না। আচ্ছা যাও, তুমি ম্যাম বলেই ডেকো। একটা পার্কে এসে বসলাম। তোমার বিয়ের কথা শুনে খুব কষ্ট পেলাম। কেন ম্যাম?
আমার বাবার মুখে তোমার কথা খুব শুনেছি। সব সময় বলতো লাদেন ছেলেটা খুব ভালো, ওর মতো ছেলেই হয় না। আমি সরাসরি কথা বলতে সব সময় পছন্দ করি। আর বাবার মুখ থেকে কথাগুলো শুনে আমার তোমার সাথে বিয়ের স্বপ্ন দেখেছি আমি। কিন্তু আজকে এসে শুনি তুমি বিয়ে করে ফেলেছো। খুব কষ্ট পেলাম এই কথাটা শুনে। কি যে বলেন না ম্যাম, কাউকে না দেখে কি প্রেম বা বিয়ের স্বপ্ন দেখা যায়? আমি তোমাকে না দেখেই বাবার মুখে কথা শুনেই তোমার প্রেমে পড়েছি। ম্যাম, আমি আপনাকে সম্মান করি, আপনি আমাদের অফিসের বস। এমন কোনো কথা বলবেন না যেন আমি আপনাকে। ফারজানা একটা সিগারেট হাতে নিয়ে বলল, খাবে সিগারেট? আমি বললাম, ছি ছি ম্যাম, এসব খাই তো ছেলেরা, মেয়েরা এসব খাবে আমি তো জীবনেও দেখি নাই। যখন মানুষের ভিতরে কষ্ট থাকে তখন সব খেতে পারে, কিছুই হবে না। বাদ দেন, আপনাকে বোঝালেও বুঝলেন না। তুমি তোমার বউকে খুব ভালোবাসো না? কি যে বলেন, আমি আমার জীবনের থেকেও বেশি ওকে ভালোবাসি। প্রেমে বিয়ে বুঝেনই তো। একটা কথা বলবো তোমাকে? জি বলেন। আমি যদি তোমাকে শুধু আজকে দিনটা সম্পর্কের জন্য জোর করি, তাহলে তুমি কি করবে? নিজের জীবন নিজে দিয়ে দিব, তাও এসব সম্পর্কে জড়াবো না। আসলেই তোমার তুলনা হয় না। যাও, তোমাকে ছুটি দিলাম, চলে যাও। আপনিও চলেন ম্যাম। না, আজকে এখানে সারাদিন ঘুরবো, পরে যাব। তুমি যাও। বাসায় চলে যাবে? একা একা কি করবেন এখানে? যত তাড়াতাড়ি পারেন বাসায় চলে যান। আমি পার্ক থেকে বের হয়ে সুমনকে কল দিলাম। বল। আমি তো বাড়িতে চলে যাব আজকে, তুই যাবি? আমি আজকে অফিসের কিছু শেষ করে কালকে পরের দিন যাব। ও বলেছে আর আগে ওর সাথে দেখা করার পরে তার বাসায় যাব। তুই যা ইচ্ছা কর, আমাকে কল দিস পরে গিয়ে। সবকিছু রেডি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আমাদের বাসাটা কেমন জানি নীরব লাগছে। দরজা ঠেলে দিতেই খুলে গেল। কোনো কথা বললাম না, ভাবছি আগে আমার বউকে সারপ্রাইজ দিব। রুমে গিয়ে ওকে পেলাম না, সারা বাসা খুঁজেও কাউকে পেলাম না। মনে হয় ছাদে সবাই মিলে আড্ডা দিচ্ছে। ছাদে চোখ পড়তেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমার বুকের দুবদুকানি বেড়ে চলছে। মনে হচ্ছে করাত দিয়ে মানুষের শরীর কাটলে যেমন লাগে, আমারও শরীরের প্রত্যেকটা অঙ্গে এমন কষ্ট হচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। ভাইয়া একটা মেয়েকে জড়িয়ে ধরে লিপ কিস করছে, আর মেয়েটার বোরকার ভেতরে সি বলতেও লজ্জা হচ্ছে, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আমার বউ কই? হঠাৎ কিছু পড়ার শব্দ শোনা গেল। আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালাম অযথা। আমার শরীর যেন কাঁপাকাঁপি করতে লাগলো। আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমাকে দেহ থেকে রুহু বের করে নিয়ে যাচ্ছে। কি দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যখন দরজা খুললো, ভাইয়া আমাকে দেখে অবাক হয়ে গেছে। আমাকে হয়তো এখানে আশা করে নাই, তবে ভাইয়ার শরীরে ঘাম ঝরছে আমি বুঝতে পারছি। কিন্তু আমার মাথায় এখনো টেনশন দূর হলো না। কি দেখলাম আমি? আমাদের বাসায় তো আমার ভাইয়া আর আমার বউ ছাড়া কেউ কাউকে দেখতে পাচ্ছি না। আম্মু তো মনে হয় কোথাও গেছে, তাহলে আমার বউ আর ভাইয়া মিলে সি কি সব চিন্তা করছে আমি? আমার ভাইকে আমার বউ নিজের মার পেটের বড় ভাই মনে করে, তাও যেন আমার মাথা থেকে টেনশন দূর হচ্ছে না। কি দেখলাম আমি আজকে নিজের চোখে? ভাইয়া, তুই কেমন আছোস? মনে হচ্ছে যেন আমি এই ঘটনা দেখার পর বোবার মতো হয়ে গেছি। এই তো ভালো, কিন্তু এই সময় তো তোর আসার কথা ছিল না। মাথায় হাত দিয়ে বলল, মনে হচ্ছে ভাইয়াও আমার মতো কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। না ভাইয়া, এমনি ছুটি পেয়েছি তাই তোদের সারপ্রাইজ দিলাম আমাদের বাসায় এসে। আম্মু কই? আম্মুকে দেখতে পারছি না। আম্মুর খালার বাসায় গেছে। ভাইয়ার ঠোঁটের দিকে তাকিয়ে আমার ভিতরটা কাঁপতে শুরু করলো। আমার বউ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তাও আমি কি সব ফালতু চিন্তা করছি? তাও ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ভাইয়া তোর ঠোঁট লাল হয়ে আছে কেন? না মানে হয়েছে কি? ভাইয়া এই উত্তরটা আমার থেকে হয়তো আশা করে নাই। চোখ একটু বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি কিছু হয়েছে? আসলে হয়েছে কি, আজকে পানি খেতে গিয়ে গ্লাসটা ঠোঁটে লাগে কেটে গেছে, এই জন্য। ও, বলে ভিতরে গেলাম।
তবে বারবার ভাইয়ার কাহিনীটা আমার চোখের সামনে ভাসছে, মনে হচ্ছে যেন আমি এটা ভুলতে পারছি না। আমার রুমে গিয়ে দেখি রিয়া নামাজ পড়ছে। দেখছেন আমি কি সব চিন্তা করছি। আমি যখন রুমে এলাম তখনই হয়তো উজু করছিল, তাই হয়তো ওকে পাই নাই। রিয়ার মুখের উপর তাকিয়ে দেখি খুব সুন্দর করে নামাজ পড়ছে, আর আমি আজেবাজে কত কিছু চিন্তা করে ফেলেছি। ধুর। কিন্তু ভাইয়া, তার মানে কি আমি ভুল দেখলাম? এই বাড়িতে আবার ভূত নাই তো, নাকি আমার চোখের দেখা ভুল? রিয়ার দিকে তাকিয়ে সবকিছু যেন ভুলে গেলাম। সত্যি আমার পুরো তুলনা হয় না। বিছানায় বসে রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া নামাজ শেষ করে সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আসবা, আমাকে বললে আসবা না? জানো তুমি আসাতে আমি কত খুশি হয়েছি। বলে রিয়া আমার ঠোঁটের মাঝে ওর ঠোঁট ডুবিয়ে দিল। একটু পর ছেড়ে দিল। বললাম, রিয়া তোমার ঠোঁটগুলো কেমন জানি ভিজা ভিজা মনে হচ্ছে, আর কি জানি একটা। ছি 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 ছি, তোমার বউকে তুমি এই কথা বলতে পারলা? একটু আগে আমি নামাজের অজু করে আসছি, এজন্য হয়তো ভিজা। আর তুমি সরি সরি বাবু, রাগ করছো? রাগ করবো না কি করবে? হ্যাঁ, তুমি তো আমাকে মনে হয় বিশ্বাসই করো না। বিশ্বাস করি দেখেই তো এখানে রেখে গেছি, আর আমি জানি আমার বউ কতটা ভালো। হুম, এখন বলো আমার জন্য কি এনেছো? একটা নীল রঙের শাড়ি আর একটা কালো বোরখা। আমি অনেক অনেক খুশি হয়েছি বেবি, ধন্যবাদ। তুমি কি আজকে গোসল করো নাই? কেমন জানি ঘাম ঘাম গন্ধ করছে। সকালে গোসল করে অনেক কাজ করছি তো, এই জন্য হয়তো। তোমার এই গন্ধ আমার কাছে ভালো লাগছে। তুমি বসো, আমি রান্নাঘর থেকে একটু আসি। তাড়াতাড়ি। বলতে হবে না গো। রিয়া চলে যাওয়ার পর আমি নিজের চোখে ভুল বলে প্রমাণিত করলাম। আমার বউ কত ভালো, আর ওকে আমি সন্দেহ করি। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ জিনিসটা থাকলে সংসার ভাঙবে। ওকে আর সন্দেহ করা যাবে না। না না, আর এমন করা যাবে না। আমার বউ পৃথিবীর বেস্ট বউ, ওকে তো আমি অনেক ভালোবাসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসে আছি। অনেকক্ষণ হলো রিয়া গেছে, কিন্তু আসারও এখনো কোনো খবর নাই। সরি সরি, একটু দেরি হয়ে গেল। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এমনি অনেক দূরে থেকে এসেছো। নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। যাও, তুমিও না আসতে না আসতে কি সব শুরু করলা? চুপ করো, নিজের শরীর দেখছো কত শুকিয়ে গেছো তুমি। তোমাকে বলছে, আর আসতে না আসতে কি শুরু করলা? হ্যাঁ, আমার স্বামীকে সেবা করা আমার কর্তব্য। খাওয়া দাওয়া শেষ করে রিয়া বলল, আমি ভাইয়াকে ভাত দিয়ে আসি, হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো। ধুর, তোমার শুধু কাজ আর কাজ। আসছি কই একটু। রাগ করে না, দেখছো তো মা বাড়িতে নাই, তোমার ভাই পরে রাগ করবে। রিয়া চলে গেল, কিন্তু যখন ওই রিয়া যায় এত দেরি করে বুঝি না আমি। শুয়ে শুয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছি। রিয়া হাতে একটা গ্লাসে কি জানি এনে টেবিলে রাখলুম। কি করেন মহারাজ? এই তো কি আর করবো, ফেসবুকে ঘুরি, আর তো কিছু করতে পারবো না। রিয়াকে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। আমার শর্তের কথা মনে আছে তো? মন খারাপ করে রিয়াকে ছেড়ে দিলাম। মন খারাপ করেছো? তো কি করব, তোমার স্বামী আমি, আর তোমার সাথে যদি আমি শারীরিক না করতে পারি কিভাবে সহ্য হয় বলো? একই বিছানায় থাকি আমরা। অপেক্ষা করো জান, আর জানো না অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। এজন্যই বাড়িতে আসতে চাই না, আসি শুধু তোমার মুখের উপরে তাকিয়ে। রিয়া টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে, এইসব কথা বাদ দাও, নাও তোমার না দুধ খুব পছন্দ, নিয়ে আসছি। আজকে না খেলে হয় না, ভালো লাগছে না। এটা না খেলে সর্বনাশ হয়ে যাবে। হঠাৎ তোমার কি হয়েছে আর এমন করছো কেন? এই দুধ না খেলে কি এমন হবে? আরে এমনি বললাম, নাও খাও, আমি খাইয়ে দিচ্ছি। এত আদর করো কেন আমাকে বুঝি না, আর কাছে তো আসতেই দাও না। দুধটুকু খেয়ে কেমন জানি মাথাটা চক্কর দিতে লাগলো। রিয়া, আমার মাথাটা মনে হচ্ছে ঘোরাচ্ছে। এমন মনে হচ্ছে যেন খুব ঘুম পেয়েছে আমার। আমি মাথা হাতিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ে। অনেক দূর থেকে জার্নি করে এসেছো তো, এই জন্য এমন লাগছে। আমার চোখগুলো ঘুমে টানছে। হঠাৎ করে কেন আমার এমন হলো বুঝলাম না। পরে আর কিছু বলতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া গোসল করছে। কি ব্যাপার রিয়া, তুমি এত সকাল সকাল গোসল কেন করছো? আর আমাদের মাঝে তো তেমন কিছুই হয় নাই। তবে তুমি আসছো না, এই জন্যই গোসল করছি, যাতে ভাইয়া সন্দেহ করতে না পারে। ও আচ্ছা, তাই বলো, বুদ্ধি আছে তোমার। এখন তুমি উঠে গোসল করে নাও। আমার ঠেকা পড়ছে এই ঠান্ডায় গোসল করব।
আরে যাও, কিছু হবে না। আমি আর গোসল করলাম না। এই ঠান্ডায় কে গোসল করে বাবা? সকালে খাবার খেয়ে রিয়াকে বললাম আমি একটু বাইরে যাব, বাইরে কেন? বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। ও, আসবা কখন? আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ভাইয়া খুশি হয়ে বলল, তাহলে তো খুব ভালো। তুই কাছে যাবি না? আজকে শরীরটা ভালো লাগছে না। ও আচ্ছা, থাক তোরা, আমি আসছি বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। পাভেলকে কল করতেই বলল, নদীর ধারে গিয়ে বস, আমি আসছি। আমিও গিয়ে নদীর ধারে বসে হাওয়া খেতে লাগলাম। আমি আমার বউকে একা রেখে আসতে ভয় করি না, কারণ আমার বউ আমার ভাইকে নিজের ভাই বলে খুব সম্মান করে, আর আমার বড় ভাইও ছোট বোন বলে আমার বউকে খুব সম্মান করে। এই জন্য আর ভয় হয় না আমার। একটু পর পাভেল এসে আমার পিছনে বসলো। কিরে, কি খবর তোর? আমার আবার খবর, তুই কেমন আছোস? এই তো, পাভেলের সাথে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু ওর একটা কথা শুনে আমি অবাক হয়ে গেছি। বুঝলি বন্ধু, জনগণের বউ নামে একটা আইডি আছে। এই আইডিটা আমাদের এখানে যত ইয়াং পোলাপান আছে সব কয়টা নষ্ট করছে। এই আইডির কথা আমিও শুনেছি, কিন্তু কে এই শালি? স্বামী রেখে বাইরে গিয়ে বলতেও লজ্জা হয়। লজ্জা বলিস? এখন যা কয়টা বন্ধু ছিল আমার সব এই আইডি নিয়ে বেস্ট, আর সবাইকে ওই শালির সাথে রুম ডেট করবে বলে আশা দিয়েছি। আর ইদানিং আজকে সকালে এক বন্ধু বলল ওর স্বামী নাকি এসেছে, এজন্য 2-3 দিন নীরব থাকবে, কথা বলতে পারবে না। এই কুকুরের বাচ্চাকে যদি পেতাম, পিটাতে পিটাতে শরীরে চামড়া উঠিয়ে দিতাম। শালা, নিজের বউকে সামলে রাখতে পারিস না, আবার বিয়ে করিস কি জন্য? আমি তো সোজা ওর বুকে গুলি করতাম। ওদের জন্য আজকে এই সমাজটা পরকীয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। রে, দিন দিন এই দেশের পরকীয়া বেড়েই যাচ্ছে। আমি বুঝি না, আবার তুই তো এইসবের মাঝে নাই। সি সি, কি বলিস? আমি এসব ঘৃণা করি। আমি যদি ওই মেয়েদের পেতাম, কি বলছি, সব কয়টাকে গুলি করে মারতাম। বাদ দে এসব, বলে আর আমরাই কি করব? আমরা তো চাইলেই এর সমাধান করতে পারবো না। তোর ভাইকে সেদিন একটা মেয়ের সাথে দেখলাম, তুই বিশ্বাস করলি না। হতেই পারে না। আমি জানি আমার ভাইয়া কত ভালো, আর তুই মনে হয় অন্য কাউকে দেখলি। বাদ দে, বললেও তুই বিশ্বাস করবি না। হঠাৎ ফোনটা বাজতেছে, দেখলাম হাতে নিয়ে দেখি সুমন। সুমন বল। সব শেষ হয়ে গেছে রে বন্ধু। কি শেষ হয়ে গেছে? আর বলিস না, ওর জামাই নাকি এসে গেছে, এজন্য পারবে না। বলেছে তুমি আসো, যদি সুযোগ পাই তবে। এসব চিন্তা বাদ দিয়ে আমার বাড়িতে আয়, কয়েকদিন বেরিয়ে যা। এসব হবে না, আমি জানি, এজন্য ট্রেনে উঠেছি, তার বাসায় আসব। বিকালে স্টেশনে থাকিস। ওকে, তুই আয়। কে রে? এই শালা বড় একটা পাগল। ওই যে আইডির কথা বললি, ওর লোভেও এখানে আসতে চাইছিল, কিন্তু ওর নাকি স্বামী এসে গেছে। দেখ, এর কথা আর বলবি না, শরীর জ্বলে যায় আমার। পাভেলের সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। একটু পর উঠে পাভেলের কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে গেলাম। গিয়ে দেখি সুমন দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে থাকতে হবে না, চল। এত দেরি করে আসলি কেন? সরি, আমি জানি তুই বেডা কখন আসবি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চল। চল। তো যার কারণে ছুটি নিলি সেই রূপসী কই? বাদ দে, একটা সুযোগ মিস হয়ে গেছে, তবে ওকে হাতের কাছে পেলে ওর উসুল করে নেব। করিস। বেডা লজ্জা করে না অন্যের বউর সাথে পরকীয়া করতে? আর বউ করে তার লজ্জা নাই, আর আমরা এলেই দোষ। তোর সাথে কথা বলতে পারবো না, চল। বাসায় এসে আবার সেই দিনের মতো সবকিছু নীরব পেলাম। কলিং বেল দেওয়ার পর ভিতরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। অনেকক্ষণ পর ভাইয়া দরজা খুলে দিল। আবার ভাইয়া শরীর ঘেমে আছে। আমি বুঝলাম না কি এমন করে ওরা। এগুলো দেখে আমার মাথা কেমন জানি ঘুরে। এমন না তো ওরা আমাকে নিয়ে গেম খেলে? একে আমার ফ্রেন্ড। এত তাড়াতাড়ি চলে আসলে যে? কই, রাতেই তো হয়েছে বলে ভিতরে গেলাম। সুমনকে রুম দেখিয়ে ভিতরে গিয়ে দেখি রিয়ার চুলগুলো এলোমেলো, আর ওর পাশের শাড়িটা পরে আছে। ও পরার চেষ্টা করছে। এগুলো দেখে আমার বুকের বাম পাশে মোচড় দিতে লাগলো। আসলে এখানে হচ্ছে কি, আমি আসার পর থেকেই সবাই আমার সাথে আজব ব্যবহার করছে। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? অনেক দিন পর শাড়ি পরছি তো, এজন্য। কেউ এসে যদি দেখে ফেলে? কে দেখবে আর? আমি জানি এই সময় তুমি আসবে,
তাই এখন কথা না বলে আমাকে শাড়ি পরতে সাহায্য করো। আমিও বোকার মতো আর প্রশ্ন না করে ওকে শাড়ি পরাতে সাহায্য করলাম, কোনো প্রশ্ন করি নাই। আর তবে এগুলো দেখার পর সত্যি এখন রিয়াকে আমার সন্দেহ হতে লাগলো। আমার এক বন্ধু এসেছে। রিয়া মুখটা কালো করে দিয়ে বলল, ও মনে হচ্ছে যেন তুমি খুশি না। কি যে বলো, কিন্তু আমি বাহিরে মানুষের সামনে কিভাবে খাবার দেব? আরে এত চিন্তা করো কেন, আমি আছি না। হুম, আমি তো জানি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, আর আমি উপরওয়ালার কাছে সব সময় দোয়া করি তুমি ভালো থাকো। রাতে আমি সুমনকে খাবার বেড়ে দিলাম। ওকে শুধু বলছি আমার বউ পর্দা করে এজন্য। আর সুমনও সবকিছু বুঝে ফেলছে। রাতে আবার রিয়া দুধের গ্লাসে দুধ খেতে দিল। আমিও বোকার মতো খেয়ে ফেললাম, কিন্তু এটা খাওয়ার পর আমি আবার ঘুমের দেশে চলে গেলাম। সকালে উঠে আমি তো সুমনকে আমার রুমে দেখে সত্যি অবাক হয়ে গেছি। সুমন এখানে আসলো কিভাবে? আর ও তো আমার রুমে থাকার কথা না, কিন্তু সকাল সকাল দেখা যায় ও গোসল করলো। ব্যাপারটা কি? কিরে, এভাবে তাকিয়ে কি দেখছিস? মনে হয় ভূত দেখার মতো তাকিয়ে আসোস। তুই আমার রুমে এলি কিভাবে? আর সকাল সকাল গোসল করলি, বিষয়টা বুঝলাম না। সুমন আমাকে জোরে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোরে। আমি যেই কারণে এখানে এসেছিলাম সেটা পেয়ে গেছি। শিকার যে তোর ঘরে আমি জানতাম না। আর সকালে গোসল করেছি, রাতে স্বপ্নদোষ হয়েছে এই জন্য। ইস বন্ধু, কালকে তোর ভাই আর আমি মিলে কি খেলাটাই না খেললাম। কি বলিস? কিছুই তো বুঝি না। এত বুঝতে হবে না, তুই শুধু ঘুমা। আর একটা কথা বলি লাদেন, বল। তোর সাথে আমি বেইমানি করেছি, মাফ করে দিস। তুই আবার কি বেমানি করবি রে? এই মুহূর্তে রিয়া ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। সুমন রিয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে চলে গেল। আমার কেমন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে কোনো রকম একটা গেম খেলছে। আমি আর কিছু বললাম না, আবার ঘুমিয়ে গেলাম। বিকালে উঠে চিন্তা করছি, আমার তো কোন দিন এমন হয় নাই, আজকে কেন এমন হচ্ছে? আর আমি কোন দিন এভাবে ঘুমাই নাই? আমাকে সব জানতে হবে। আমার সাথে ভাইয়া আর রিয়া কি গেম খেলছে। রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল। ঘুম হয়েছে স্যার? আমি রিয়াকে ছাড়িয়ে বললাম, এক জায়গায় যাব, একটু পরে চলে আসব। ও আমি সরাসরি হাসপাতালে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের রুমে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি। আরে এটা তো আমার ছোটবেলার বান্ধবীর বাবা। আমাকে খুব ভালো করে উনি চিনেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আরে লাদেন, তুমি? সেই ছোটবেলায় দেখেছি, এখন কত বড় হয়ে গেছো। ঋতুর খবর কি আঙ্কেল? ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল পড়াশোনা করার জন্য। ভালো করেছেন। এখন আমার তো একটা সমস্যা হয়ে গেছে। বল বাবা, কি হয়েছে তোমার? আসলে আমি ঢাকা থেকে আসতেই আমার সাথে কেমন অদ্ভুত আচরণ হচ্ছে। বিশেষ করে আমি রাতে এত ঘুমাই না, ফজরে নামাজ পড়ি সকালে উঠে, কিন্তু এই কয়েকদিন আমার এত ঘুম হচ্ছে যে আমি সকালে তো উঠতেই পারি না। আবার সারাদিন এমনও হয় ঘুমাতে হয়। এর কারণ কি? আচ্ছা, তুমি প্রতিদিন বেশি হলে আগে নর্মাল কয় ঘন্টা ঘুমাও? এই তো বেশি হলে 6-7 ঘন্টা। বুঝতে পারছি, এখানে তুমি আসার পর থেকে তোমার ঘুম বেশি হচ্ছে, তাই তো? হুম আমি কিছুটা আন্দাজ করতে পারছি তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, নইলে একটা ব্যক্তি এত ঘুমাতে পারে না। আমি নিশ্চিত তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ধন্যবাদ আঙ্কেল, আমি বুঝে গেছি, আর বোঝাতে হবে না। তো আমাদের বাসায় একদিন যাইয়েন। যদি সময় পাই বাবা, দেখ না হাসপাতালের কত কাজ পড়ে আছে। আচ্ছা আঙ্কেল, আজকে তাহলে আসি। আবার কোনো একদিন দেখা হবে। অবশ্যই। হাসপাতাল থেকে বের হয়ে আমি চিন্তা করছি, তাহলে রিয়া আমাকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, কিন্তু রিয়া আমার সাথে এমন করে কেন? এমন নয় তো রিয়া আর ভাইয়ার মাঝে পরকীয়ার সম্পর্ক চলছে? হ্যাঁ, তাহলে আমি ঠিক হই, আজকে কোনোভাবে দুধ খাওয়া যাবে না। তাহলে কি রিয়া সুমনের সাথে, আর কি বলল, সুমন আর ভাইয়া খেলে? আজকে আমাকে সব ধরতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। আমার কেন জানি এমন মনে হয় রিয়া আমার হাতে দুধ দিতেই এগুলো খেয়ে আমার ঘুম পেয়ে যায়। আজকে আর সব খাওয়া যাবে না। রাতে আবার রিয়া দুধের গ্লাস আমার হাতে দিল। রিয়া, এক কাজ করো তো, আরেক গ্লাস পানি নিয়ে আসো। আগে তুমি খাও, আমি পানি নিয়ে আসছি। আমি তোমাকে কি বলছি? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, রাগ করো কেন? আমি অযথা দুধের গ্লাসটা মুখের সামনে ধরলাম
আর রিয়া পিছনে ফিরে একটা হাসি দিয়ে পানি আনতে চলে গেল। রিয়া যেতেই দুধটুকু জানালা দিয়ে ফেলে দিলাম আর ঠোঁটের উপর কিছু দুধ লাগিয়ে রাখলাম যাতে রিয়া বুঝতে পারে আমি দুধ খেয়েছি। এই নাও পানি। পানি আর খেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি শুয়ে পড়ো, আমি মাথা হাতিয়ে দিচ্ছি। আমিও রিয়ার কথা শুনে শুয়ে পড়লাম আর ঘুমের ভাব ধরলাম যাতে রিয়া বুঝতে পারে আমি পুরোপুরি ঘুমিয়ে গেছি। আধা ঘন্টার মতো হবে, হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো। হয়েছে কাজ? হয়েছে, যাও তোমার কাজ শুরু করো। রিয়া আস্তে আস্তে উঠে রুমের লাইট বন্ধ করে দিল আর বাইরে বক্সের আওয়াজ শোনা যাচ্ছে। রিয়া চলে যাওয়ার পর আমি কোলবালিশকে এমনভাবে রাখলাম যাতে দেখে মনে হয় কেউ শুয়ে আছে। দরজার ফাঁক দিয়ে আমার চোখ যেতেই আমার বুকের মাঝে আবার হার্টবিট কাঁপতে লাগলো। সুমন আর আমার ভাইয়া হয়ে নাচছে গানের তালে তালে আর রিয়ার কাপড় টেনে খুলে ফেলছে, কিন্তু রিয়াও বাধা দিচ্ছে না। এগুলো দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। যেই বুকে আজ পর্যন্ত একটু ছুঁয়েও দেখি নাই, সেই আজকে আমার ভাই আর বন্ধুর সাথে পরকীয়ায় মেতে উঠছে। কিভাবে পারলো রিয়া? ছি ছি ছি, ওর কি একবার আমার কথা মনে পড়ে নাই? যাকে এত ভালোবাসি সে আজকে আমাকে ধোকা দিল। মোবাইলের ক্যামেরাটা অন করে দরজার উপরে রেখে দিলাম। দেখতে পারছি ওরা তিনজনে পরকীয়ায় মেতে উঠেছে। না না, এসব আর নিতে পারছি না। দৌড় দিয়ে গিয়ে বিছানায় বসলাম, বসে বসে কান্না করছি। আমি কি করলাম এতদিন? নিজের বউ ভাইয়ের সাথে পরকীয়া করে আর আমি ধরতেও পারলাম না। তাহলে কি আমি সেদিন ঠিকই দেখলাম? আর এতদিন ভাইয়ার সাথেও? না না, আর চিন্তা করতে পারছি না, আমি পাগল হয়ে যাব। হঠাৎ রিয়ার মোবাইল টং করে উঠলো। ওর ফোনটা হাতে নিয়ে আমি আরেকটা শখ খেয়ে গেলাম। তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে দেখি ওর আইডির নাম জনগণের বউ। সি সি সি, আর কি সব 18+ মেসেজ! এসব আমি আর নিতে পারছি না। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কি করলাম আমি? ও না 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব তো ইসলামিক ছিল, কিন্তু আজকে কেন ওর এই দশা? কেন আমার সাথে বেমানি করলো? চোখ বন্ধ করে দরজার উপর থেকে মোবাইলটা নিয়ে পকেটে রাখলাম। এগুলো আমি আর দেখতে পারবো না। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? যাকে এত ভালোবাসি সে আজকে আমার সাথে বেমানি করলো। এতদিনের সম্পর্ক আমাদের অন্য পুরুষের ছোঁয়াপে সব ভুলে গেল। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছি, কিছুতেই যেন ঘুম আসছে না। শেষ রাতে ও এসে আমার উপরে হয়ে শুয়ে পড়লো। আমি বুঝতে পারছি বোকা ছেলে, কিছুই বোঝে না। এত কিছু হয়ে যাচ্ছে তাও সে কিছুই বোঝে না। অবশ্য আমার জন্য এসব ঠিকই মনে হচ্ছে। ওই এসে গেলা কেন? আরে, ও এখন উঠে যেতে পারে। আরে ও তো একটা বোকা, এ শালা আর কি করবে? বলে ওরা আমার রুমের ভিতরে। না না, আর নিতে পারছি না, বলতেও পারছি না। কি করব আমি? কিছুই তো করতে পারবো না। আমি যে কতটা অসহায় এখন আমি বুঝতে পারছি। সকালে রিয়া উঠে গোসল করলো। আমাকে দেখে রিয়া অবাক হয়ে গেছে। তোমার চোখ এমন লাল হয়ে আছে কেন? আমি ওর দিকে তাকিয়ে বলল, ওই বুঝি না কি জানি হয়েছে, আর আমি একটু পর এক জায়গায় যাব, আসতে রাত হয়ে যাবে। মিথ্যা বললাম, ওদের কাহিনী আর নিতে পারছি না। রিয়া একটু খুশি হয়ে বলল, সত্যি? বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া নাই। আস্তে আস্তে কিচেনে গিয়ে দেখি ভাইয়া পিছন থেকে রিয়াকে জড়িয়ে ধরে আছে। আর রিয়া বলছে, এই কি করছো? ছাড়ো, তোমার ভাই দেখে ফেলবে। আরে ও তো একটা মগা, দেখলেই আর কি করবে, মেরে দিব শালাকে। এসব শুনে আর ওখানে দাঁড়ালাম না, সরাসরি ঘর থেকে বাইরে বের হয়ে গেলাম। আসার সময় সুমনকে বলে এসেছি যাতে ওরা ওদের কাজ করতে পারে। তো এছাড়া আমি আর কি বা বলতাম। নদীর পাড়ে এসে বসলাম, পা থেকে জুতাটা খুলে নিজের মুখে মারছি। আমি আসলে একটা মগা, আমি আসলে একটা বোকা। আমার মতো সাদা সিধে মানুষ মনে হয় এই জগতে নেই। আজকে নিজের বউ পরকীয়া করছে আর আমি কিছুই করতে পারছি না। কতটা অসহায় আমি। ওকে তো অনেক ভালোবাসতাম, এর বিনিময়ে রিয়া আমাকে কি দিল ধোকা। বুকটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। কান্না করতে চাই না, তাও চোখ দিয়ে পানি পড়ছে। কান্না করতে চাই না, তাও চোখের পানি শুকিয়ে যাচ্ছে। কান্না করতে চাই না, তাও বুকটা ফেটে যাচ্ছে। কান্না করতে চাই না, তাও প্রিয়জন দূরে চলে যাচ্ছে। কান্না করতে চাই না, তাও মনকে বোঝাতে পারছি না। কান্না করতে চাই না, তাও চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে। আজকে নদীর পাড়ে বসে কান্না করছি। আমার কান্না দেখার মতো কেউ নাই।
আর কাকে বিশ্বাস করব? যাকে নিজের অর্ধেক জীবনের সাথী করতে চেয়েছি সেই বেমানি করলো। চিৎকার দিয়ে নদীর পাড়ে বসে কান্না করছি। জীবনে কি করলাম আমি? এজন্যই লাদেন আজকে বলে, এমন ভালোবাসা কাউকে বেশো না যেই ভালোবাসায় ক্ষতি আছে। এমন অন্ধ ভালোবাসা কাউকে বেশো না যেই ভালোবাসা বেমানি করবে। এমন ভালোবাসা বেশো যেন তুমি ওর দিকে তাকিয়ে আয়নার মতো ওর বুকের মাঝে শুধু তোমাকে দেখতে পাবে। এভাবে ভালোবাসো যেন তোমার ভালোবাসা দেখে অপরের হিংসা হয়। এভাবে ভালোবাসো যেন এই ভালোবাসায় পবিত্রতা থাকে। আজকে আমি সব হারিয়ে নদীর পাড়ে বসে কান্না করি। কি মনে করে আমার কষ্ট হচ্ছে? নিজের বউকে আমার বন্ধু আর ভাইয়ার সাথে পরকীয়া করতে দেখলেও চুপ হয়ে আছি। হ্যাঁ, আমি একটা বোকা। দুনিয়াতে যদি নিকৃষ্ট ব্যক্তি থাকে সেটা আমি। আজকে আমি আমার বউকে কিছু করতে পারছি না। হ্যাঁ ভাই, আমার দ্বারা কোনো আমি যে এসব করতে পারবো না। ওকে যে আমি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। যখন ও বায়না ধরতো আমি ফুচকা খাবো, সেই দিনগুলো খুব সুন্দর ছিল। আমি তো ওর ভিতরে খারাপ কিছুই দেখতাম না। অন্ধের মতো ওকে আমি বিশ্বাস করতাম। আর আজকে কিভাবে আমাকে ধোঁকা দিল? ভালোবাসা জিনিসটাই বড় খারাপ। ওকে যদি এত না ভালোবাসতাম তাহলে আজকে আমার আর এই দিন দেখতে হতো না। না আছে আমার ভাই, না আছে আমার বউ, আজকে আমার কেউ নেই। আমি সম্পূর্ণ একা। এখানে বসে কান্না করলে কি হবে? তবুও যেন মনে হচ্ছে কষ্টগুলো দূর হচ্ছে না। হ্যাঁ, আমি এভাবে নিজের বউকে অন্যের সামনে পরকীয়া করতে দেখতে পারবো না। আর আমিও যে কিছুই করতে পারবো না। আমি মারা গেলে কি এসব বন্ধ হবে? না, ও আরো বড় সুযোগ পাবে। আর আত্মহত্যা যে মহাপাপ, এসব আমার ভুলেও করা যাবে না। কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? এর শেষ একটা করতেই হবে। পাভেলকে কল দিলাম। বন্ধু বল। নদীর পাড়ে আয় তো। আমি তো ঢাকায় চলে আসছি। আর তোর কণ্ঠ এমন লাগছে কেন? আমি ফোনটা রেখে দিলাম। এখন আমাকে উপকার করার মতো কেউ নাই। হ্যাঁ, একজন আছে, ছাড়বো না আমি ওদের। বসের নাম্বারে কল দিলাম, ফোন ধরলো। হ্যাঁ, লাদেন ছুটি কেমন কাটাচ্ছে? বস, ফারজানা আপুর নাম্বারটা একটু দিবেন? তুমি কান্না করছো কেন? প্লিজ বস, ফারজানা আপুর নাম্বারটা একটু দেন। ওকে মেসেজ করে দিচ্ছি, কিন্তু তোমার কি হয়েছে? আমি ফোনটা কেটে দিলাম। একটুবার বস ফারজানা আপুর নাম্বারটা দিল, আমি ওর নাম্বারে কল দিলাম। কে বলছেন? আমি কান্না করতে করতে বললাম, ম্যাম আমি। আরে লাদেন, তোর কি হয়েছে? আর এভাবে কান্না করছিস কেন? ম্যাম, আমি মনে হয় মারা যাব। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমাকে একটু সাহায্য করবেন ম্যাম। আমার কেউ নাই, সবাই আমার সাথে বেমানি করেছে। তুই এখন কোথায়? দেশের বাড়িতে। লোকেশন দে, আমি আসছি। বলে ফোনটা রেখে দিলাম। আমি জানি ম্যাম আমার কথা শুনে না করবে না। ওই বলে না, আপন মানুষের থেকে পর মানুষ ভালো। ফারজানা ম্যাম আমার কথা শুনেই চলে আসছে। আর আপন মানুষ কষ্ট দিলে সত্যি সহ্য করা যায় না। কতদিন আমি আর রিয়া কাটাইছি, কত ভালো ছিল আমাদের আগের জীবন। না, আর ওর কথা চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়া যাবে না। বিকালে ফারজানা ম্যাম আবার কল দিল। ম্যাম। তুই কি এখন বাসায়? না, নদীর পাড়ে বসে আছি। থাক, আমি এসে গেছি। একটু পর আমার পেছনে হাত দিয়ে কে জানি ইশারা করলো। পেছনে ফিরে দেখি ফারজানা ম্যাম। কি রে, তোর চোখে পানি কেন? আর এভাবে কান্না করছিস কেন? কান্না করছি, এটাই তো ছিল আমার কপালে ম্যাম। আজকে নিজের দোষে নিজেকে ঘর ছাড়া হতে হয়েছে। কি হয়েছে তোর? আমাকে বল। তোরে কেউ মারছে নাকি? মারছে না ম্যাম, আমি এখন জিন্দা লাশের মতো হয়ে গেছি। একটা কাজ করে দেবেন ম্যাম, খুব খুশি হব। আমাকে এক বোতল এনে দিবেন, খেয়ে চুপটি করে মারা যাব। আমি এগুলো আর সহ্য করতে পারছি না। আমি আর পারছি না। জোরে কান্না করতে করতে বললাম। দেখ, কি হয়েছে আমাকে গিয়ে বল। আমি তোর জন্য ঢাকা থেকে এখানে চলে আসছি শুধু তোর কান্না শুনে। এখন কি হয়েছে আমাকে আগে বল। মোবাইলটা বের করে ভিডিওটা ওপেন করলাম। এই যে দেখেন। ছি, তুই আজকাল ভিডিও দেখিস? আর সুমন কি ভিডিও তৈরি করে নাকি? কি বোঝাতে চাস আমাকে বল। সুমন ভিডিও তৈরি করে না, আমি ভিডিও দেখি না। এখানে যাকে দেখছেন সেটা আমার প্রাণপ্রিয় বড় ভাই, আরেকটা হলো আমার বন্ধু সুমন, আরে হলো আমি বলতে পারছি না ম্যাম। এই মেয়েটা কে? আর তুই কার জন্য এভাবে কান্না করছিস? এই মেয়েটা হলো আমার কলিজার টুকরা।
এই মেয়েটা হলো সেই যাকে দেখার জন্য সারাদিন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতাম। এটা আমার সেই ভালোবাসার মানুষ যার জন্য পৃথিবীর সব কিছু করতে রাজি ছিলাম। এ আমার এমন এক ভালোবাসা যাকে একটু না দেখলে সারা রাত ঘুমাতে পারতাম না। এই এমন এক ভালোবাসা ছিল পৃথিবীর একদিকে থাকলেও আমি ওর পক্ষেই শুধু কথা বলতাম। এটা আমার সেই ভালোবাসা যার জন্য আম্মুর কাছে অনেক বকা শুনতাম, তারপরেও শুধু ওকেই আমি অন্ধের মতো ভালোবাসতাম। আম্মুর কথা না শুনে আমি ওকে পালিয়ে বিয়ে করছি, কারো কোনো বাধা মানি নাই। আর আজকেও দেখেন ম্যাম, প্রতিদিন প্রতি রাতে ওরা আমার সামনে গোপনে, এমনকি আমাকে ঘুমানোর ওষুধ খাইয়ে। আর বলতে পারছি না আমি। ম্যাম, আমাকে মেরে ফেলেন। আমার মতো অসহায় ছেলে মনে হয় এই পৃথিবীতে একটাও নাই। আমি এখন ক্লান্ত এগুলো দেখে। আমাকে মেরে ফেলেন ম্যাম, আমি মুখে একটা কথাও বলতে পারছি না। ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় দিল ফারজানা ম্যাম। তুই আমাকে এজন্য এখানে ডেকে নিয়ে এলি? এগুলো দেখে তো আমার মাথায় আগুন জ্বলছে। আমি তো এদের মেরেই ফেলতাম। তুই কিভাবে এগুলো সহ্য করিস বল তো আমাকে? তোর কি একটু ম্যাম, কখনো কি কাউকে মন থেকে ভালোবেসেছেন? আমি ভালোবেসেছিলাম ওকে মন থেকে নয়, এই হৃদয়ের সব কিছু উজাড় করে ওকে বুকের ভিতরে জায়গা দিয়ে বসেছিলাম। বললেন এগুলো দেখে আমার কেমন করে সহ্য হয়? নিজের বউ পরকীয়া করছে, আমি কিছুই করতে পারছি না, তাই তো অনেক ভালোবাসতাম যে ম্যাম ওকে। কিভাবে এই হাত দিয়ে ওর গায়ে হাত তুলবো, যে হাত দিয়ে ওকে খাইয়ে দিতাম। হ্যাঁ, আমি কাপুরুষ বলতে পারেন, কিন্তু যাকে এত এত ভালোবাসি তাকে কিভাবে মারবো ম্যাম? কখনো কাউকে মন থেকে ভালোবেসে দেখিয়েন, তাহলে বলতে পারবেন। আমি পারবো না ম্যাম, প্লিজ প্লিজ আপনি একটা কিছু করে দিয়ে যান। এগুলো আর আমার সহ্য করতে পারছি না আমি। আমি তার বিষয়টা বুঝতে পারছি। আমি তো এদের কাউকে ছাড়বো না। তোর সাথে বেইমানি? আরেকটা কথা কি জানেন ম্যাম, ওকে আমি কথা দিয়েছিলাম ওর 19 বছর পূরণ হওয়া না পর্যন্ত ওকে আমি ছুঁয়েও দেখবো না। বিয়ে করছি 1 মাসের মতো, কিন্তু ওর গায়ে একদিনও আমি টাচ করেও দেখি নাই, কারণ এটাই নাকি ওর শেষ ইচ্ছা ছিল। আর কিভাবে একটা মানুষ এত ভালোবাসতে পারে বলেন? আর কতটা ভালোবাসলেও আমার ভালোবাসা বুঝবে? আমার খুব ওদের প্রতি রাগ হচ্ছে। ওদের তো তুই ছাড়লেও আমি ছাড়বো না। এখন কি জানিস, তোর ভালোবাসা দেখে আমি সত্যিই অবাক। এত ভালোবাসতে পারে একটা মানুষ আমি জানতামই না। আসলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক নয়, এটা জানিস? আর ওরা তোরে ফাঁকি দিয়ে ছি। সকাল থেকে কি এখানে বসে তুই? বাড়িতে গিয়ে কি ওদের কাহিনী দেখবো? সব কিছু আমাকে গুছিয়ে বলতো। আমি ফারজানা ম্যামকে সব কিছু এক এক করে বললাম। সব শোনার পর ফারজানা ম্যাম নিজের হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে, আর কান্না করবি না, আমি আজকের ভিতরেই সব কিছু সমাধান করব। তোর চিন্তা করতে হবে না। দেখ শুধু তাকিয়ে আমি ওদের কি করি। আমার সাথে আয়। কোথায় যাবেন? সেই সকাল থেকে মনে হয় তো কিছুই খাস নাই। চল রেস্টুরেন্টে আয়, কিছু খাবি। আমি আর খাবো না ম্যাম, আমার পেটে এখন কিছুই ঢুকবে না। আরে চল। ফারজানা আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দিল। সত্যি মেয়েটা অনেক ভালো, ওর তুলনা হয় না। এখন আমি যা বলি তা শোন। বলেন। ওদের আগে অজ্ঞান করে চেয়ারে বাঁধতে পারবি না। আর আমি গেলে ওরা সন্দেহ করবে। তুই শুধু ওদের অজ্ঞান করবি, পারবি না? পারবো না কেন? আমাকে পারতেই হবে। ওর পরকে আমি আর দেখতে পারছি না। যা, আমি তোর বাসার সামনে থাকবো, আমাকে কল দিস। ওকে ম্যাম। আস্তে আস্তে বাসার সামনে গেলাম। ভিতরে একটু কষ্ট হচ্ছে, তাও সব সামলে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজিয়ে মনে হয় আমি ওদের সর্বনাশ করলাম। ভিতরে তাড়াহুড়ার শব্দ শোনা যাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর সুমন এসে দরজা খুলে দিল। কিরে, এত দেরি হলো কেন? দূর, তুই এসে সব কিছুই নষ্ট করে দিলি তোর জন্য। কি আমার জন্য? আমি তো বুঝে গেছি কি করছিলি তোরা ভিতরে। তোদের তো আমি আমার বউয়ের সাথে। না, এখন কান্না করে যাবে না। সুমনকে সাইড খাটিয়ে আমার রুমে গিয়ে দেখি রিয়ার নাজেহাল অবস্থা। ঠোঁটের লিপস্টিক, চুলগুলো, শাড়ি সব এলোমেলো। আর কি বলবো, দেখে মনে হচ্ছে অনেক পেরেশানিতে আছে। তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কারোর সাথে সম্পর্ক করে আসছো। এটা বলতে ওর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন অবাক হয়ে গেল আমার কথা শুনে। কি হবে বলছো তুমি? একটু কান্নার ভাব ধরে বলল, আমাকে বিশ্বাস করো না তুমি? আমি তোরে বিশ্বাস বলে হাতে থাকা
রুমালটা দিয়ে ওর মুখ চেপে ধরলাম। কিছুক্ষণ পর ও আপনা আপনি অজ্ঞান হয়ে গেল। ওকে বিছানায় শুয়ে ভাইয়ার রুমে গেলাম। কি করছিস ভাইয়া? এই না 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 না, এ এ- এ কিরে এভাবে তুতলার মতো কথা বলছিস কেন? তোর ভাবির সাথে কথা বলছি। ও, ভাইয়ার রুম থেকে ফুলদানটা নিয়ে ওর পিছনে আঘাত করতে কাজ হয়ে গেল। সুমনকেও একইভাবে অজ্ঞান করলাম। সব কয়টারে চেয়ারে বেঁধে ফারজানা ম্যামকে কল দিলাম। ওমা, ম্যাম দেখি হাতে বড় একটা ধারা নিয়ে আসছে। এটা দেখে আমার ভয় হতে লাগলো। ওদের জ্ঞান ফেরা। আপনি আগে ওদের কিছু করতে পারবেন না। ওদের সাথে আমার কিছু কথা আছে, পরে ওদের বিচার হবে। আমাকে কথা দেন, আপনাকে বিশ্বাস নাই। ওদের তো আমি তুই বলার আগেই গলা কেটে দিতাম। আচ্ছা যা, তোর কথা আমি রাখবো। ধন্যবাদ ম্যাম। ওদের মুখে পানি দিতেই জ্ঞান ফিরল। আর সুমন ম্যামকে দেখে শক খাওয়ার মতো অবস্থা হয়েছে। ম্যাম, আপনি এখানে আর লাদেন এসব কি আমাদের চেয়ারের সাথে বেঁধে রাখছে কেন? বাবু, এগুলো কি হচ্ছে এখানে আর আমাদের এইভাবে? বাবু না, আচ্ছা বলো তো আমি তোমার কে? এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কিছু উল্টাপাল্টা কথা বলছো। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোরা যখন আমাকে বিছানায় রেখে পরকিয়া করিস তখন আমার মাথা খারাপ হয়। আমার সহ্য হয় না, এগুলো মরে যেতে ইচ্ছে করে। তখন জানিস, এগুলো বলতে চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। এটা বলতেই ওদের মুখ কালো হয়ে গেছে। তুই সব জেনে গেছ? আমাকে তো তোদের বোকা মনে হয়। তোদের সাথে আমার কোনো কথা নাই। তোদের হিসাব পরে করব, আগে আমার বাবুর হিসাব করি। হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। মানুষ কখন ভুল বুঝতে পারে জানিস? যখন সে ধরা পড়ে তখন সে ভুল বুঝতে পারে, কিন্তু সময় থাকতে না। আচ্ছা, আমি কি কোন দিক দিয়ে অক্ষম ছিলাম? তোরে সুখ দিতে পারতাম না? কেন আমাকে মিথ্যা আশ্বাস দিলি? একটি কথা কি জানিস, যে মেয়ের 12 বেটার সাথে বসবাস করে অভ্যাস, সেই মেয়ে কি আর এক বেটার লগে সংসার করতে পারে? কি কম ছিল আমার বল? কি দেই নাই তোরে? আমি যা বলতি তাই দিতাম। কিভাবে আমাকে ফাঁকি দিয়ে তোরা এই কাজ করিস? এখন দেবার বাকি আছে কি জানিস? আমার কলিজাটা তুই বললে। ওই ম্যামের হাতের ছুরিটা আছে না, ওটা দিয়ে কেটে দেব। দেন ম্যাম ছুরিটা। দেখ, ফয়সলামো করবি না। ও তো এটাই চায় ম্যাম, ওকে কেটে দেখিয়ে দেই যে আমি কতটা ভালোবাসি। তাও তো কেন এমন করলি তুই? জবাব আছে তোর কাছে? বল আমাদের। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এসব করব না। তোরে মাফ করলে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ঘৃণা করবে। জানিস, অনেক ভালোবাসতাম আমি তোরে। বুঝিস নাই তুই রে, বুঝিস নাই। কে জানি একটা কথাই বলছিল, খুব মনে পড়ে আজকের এই কথাটা। আসলে এই কথাটা এমন নয় যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি যে আমার অক্সিজেন। ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে। তুমি থাকলে জীবনটা অনেক সুন্দর হতো। খুব মনে পড়ে রে এই কথাগুলা, খুব। আজকে সব শেষ করে দিলে তুমি। কেন এমন করলে? কেন? ওর পায়ের কাছে লুটিয়ে পড়ে কান্না করছি। কেন এমন করলে? আমি কি তোমাকে ভালোবাসি নাই? আর কিভাবে আমি বোঝাবো আমি যে তোমাকে ভালোবাসি? আমাকে ভালোবাসার কারণে আজকে মানুষ আমাকে কাপুরুষ বলে, বোকা বলে, যা ইচ্ছা তাই গালি দেয়। কেন জান? তুমি আমার সামনে পরকিয়া করছো, আমি কিছুই বলতে পারছি না, কিছুই করতে পারছি না। এত এত ভালোবাসি যে তোমাকে, এজন্যই কিছুই করতে পারি নাই। এটা আমার খাঁটি ভালোবাসা ছিল, কোনো খোঁজ ছিল না আমার ভালোবাসায়। মাফ করব না তোমাকে, কখনো আমি মাফ করব না। আর কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। এতটা পরিমাণ ভালোবাসা যদি আমার মতো একটা মেয়ে থাকতো, সারা জীবনটাকে এই বুকের মাঝে লুকিয়ে রাখতাম, সারা জীবন ঘরে বসিয়ে রাখতাম। আর এই মেয়ে কিভাবে পারলি? আজকে তোরে দেখে নিব। আমি দাঁড়িয়ে আছি। ফারজানা বলল, একটু অপেক্ষা করো, এত তাড়াতাড়ি সব শেষ করলে হবে? আমাকে শেষ একটা সুযোগ দেওয়া যায় না? আমি কসম করে বলছি, সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসবো। যে একবার বেইমানি করে তাকে মাফ করা যায় না, আবার তার আপন মানুষদের সাথে। তোর মতো মেয়েদের জন্য আজকে অনেক মেয়েরা অপমানিত। আমাদের মতো ছেলেরা পরিবারের বোঝা মাথায় নিয়ে প্রবাসে যায়, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে। আর তোদের মতো বউরা দেবরের সাথে বন্ধুদের সাথে পরকীয়ায় মেতে ওঠে। কেন রে? একটা ছেলে প্রবাসে 17-18 ঘন্টা ডিউটি করে
যেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না, তাও পরিবারের উপরে তাকিয়ে কাজ করে দিনের পর দিন। আর যখন শুনে তার বউ অন্যের সাথে পরকীয়া করে, তখন তার কি অবস্থা হয়? ওরা যদি নিজের যৌবনের উপর না তাকিয়ে কাজ করে, তাহলে তোরা কেন পারিস না একটু অপেক্ষা করতে? বলতে পারবি আমি সাধারণ একটু ঢাকায় থাকতাম, আর এই ফাঁকে তুই যার সাথে ইচ্ছে তার সাথে পরকীয়া করিস, আবার আইডির নাম দিলি জনগণের বউ। একটা ছেলে প্রবাসে কতটা কষ্টে তার জীবন কাটে বলতে পারিস? আমি তো সবসময় তোর কথাই চিন্তা করতাম, না জানি আমার বউটা কেমন আছে। অনেক বোকা আর সাদাসিধে জীবন কাটাতে চেয়েছিলাম আমি, আর তুই করলি কি? আমার ভাইয়া, কি বলবো তোরে, আপন ভাই হয়ে বুকের মাঝে ছুরি দিলি। আর সুমন, তুই জানতি এ আমার বউ, এ সত্ত্বেও আমাকে একবার বললি না, আরও উদযাপন করলি, তাও আবার পার্টি করে। তাই তো ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না। ভাই, তোর পায়ে পড়েই মাফ করে দে। ও তাই নাকি? সেদিন তো এই শালিকে জোরে ধরে বললি আমাকে মেরে ফেলবি যদি জানতে পারি, আর আজকে মাপ চাচ্ছিস কেন? প্লিজ প্লিজ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। তুই না আমার বন্ধু, আমাকে মাফ করে দে। আর এই জীবনে কারোর সাথে পরকীয়া করব না। তুমি না আমাকে অনেক ভালোবাসো, মাফ করে দাও। ভালোবাসার কসম, আমাদের আর এসব করব না। অনেক হয়েছে লাদেন, এখন তুই বস, আমি এদের নিয়ে একটু খেলি। ওহ, তোদের সাথে কথা বলবে বলে তোদের সাথে কথা বলবে বলে আমার সাথে চুক্তি করেছে, আর মারবো তো আমি, দেখ কি করি। ফারজানা চোখ লাল করে সুমনের হাতে একটা টান দিল। ম্যাম, আপনার পায়ে পড়ি, মাফ করে দেন, আর জীবনেও ভুল হবে না। চুপ, কোনো কথা বলবি না। যখন পরকীয়া করেছিলি তখন মনে ছিল না? সব কয়টাকে শৈলের চামড়ায় অনেকটা অংশ। লাদেন, ঘর থেকে মরিচের সাথে লবণ মিশিয়ে নিয়ে আই। এতদিন শুনতি যে শরীর কেটে লবণ লাগানো, আজকে দেখিয়ে দিব। আনছি, আপনি অপেক্ষা করুন। একটুবার ফারজানার হাতে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তুমি না আমাকে অনেক ভালোবাসো, মাফ করে দাও। ভালোবাসার কসম, আমাদের আর এসব করব না। তুই কোনো কথাই বলবি না, তোর কথা শুনলে আমার শরীর জ্বলে যায়। বক্সে গান ছাড়, যাতে ওদের চিৎকারের শব্দ বাইরে না যায়। আমিও ম্যামের কথা মতো কাজ করলাম। ওদের শরীরে মরিচের গুঁড়া দিতেই কুকুরের মতো চিৎকার করতে লাগলো। তোমার পাড়িয়া সহ্য করতে পারছি না, আমাদের মাফ করে দাও। চিৎকার করবি না, কোনো মাফ নেই। আজকে তোদের কঠিন সাজা হবে। লাদেন, শরীর থেকে আলাদা করে দিই। ম্যাম, যত হোক ওরা একজন আমার ভাই, একজন আমার বন্ধু, আর ওর কথা কি বলবো, বাদ দেন। ওরা শেষে থাক, আর জীবনও যেন পরকীয়ার নাম মুখেও না নেয়, সেই ব্যবস্থা করে দেন। মেরে লাভ নেই। ফারজানা আমার কাছে থেকে ফোনটা নিয়ে, এই যে দেখ, তোদের তিনজনের পরকীয়ার ভিডিও ভাইরাল করে দিলাম, এখন সমাজে মুখ দেখাতে পারবি তো? ওরা তো কান্না করতে করতে অবস্থা শেষ, বুঝতে পারছি, কোনো কথাই বলছে না। আমি চাইলেই তোদের মারতে পারতাম, কিন্তু পারবো না। বেঁচে থেকে দেখ মানুষ তোদের কেমন অপমান করে থুতু দিবে তোদের মুখে। ম্যাম, এটা আবার কি নিয়ে এসেছেন? ওদের চেহারা নষ্ট করে দিব, যাতে ওদের দেখেই মানুষ ঘৃণা করে। বলে ওদের মুখে দিয়ে দিল। এটা কি করলি তুই? কি করছে মানে? ভালো করছে। আজকে থেকে আর শান্তিতে বাঁচতে পারবি না। যেই কাজ করলি তোদের তিনজনকে কল্লা কেটে ফেলা উচিত ছিল, কিন্তু মারলাম না, বেঁচে থাক। আর এখন বুঝতে পারবি কষ্ট কি জিনিস। এক তো ভিডিও ভাইরাল হয়ে গেছে, থু 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 দিবে মানুষ তোদের মুখে। আমার সাথে কেন এমন করলে, কেন? পারতাম যদি গুলি করে তোরে মেরে ফেলতাম। লাদেন চল, এখানে আর থাকা যাবে না। এরা এভাবেই বাধা থাক, পুলিশ এসে এদের নিয়ে যাবে। আমাদের বাধাগুলো খুলে দে, যা তোর দাদের পায়ে পড়ি। পিছনে আর ফিরত দেখলাম না। খালার বাসার সামনে গিয়ে আম্মুকে নিয়ে ঢাকায় রওনা দিলাম। আম্মুকে সবকিছু বুঝিয়ে বলছি, সব শুনে উনি খুব কান্না করছে। দেখতে দেখতে ঢাকায় চলে গেলাম। লাদেন, আমাদের বাসায় চল। না, যেতে পারবো না, মাকে নিয়ে নতুন বাসায় উঠবো। আজকের দিনটা শুধু থাকবি। সরি ম্যাম, হবে না। আপনাকে আর কষ্ট দিতে চাই না, এমনি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। মাকে নিয়ে নতুন বাসায় উঠলাম। এখন অফিস করি আর মায়ের খেয়াল রাখি। অফিসে আগের মতোই চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। বাড়ি থেকে আসছি প্রায় 1 মাসের মতো। এখন মনটা একটু হালকা ভালো হয়েছে। কিছুক্ষণ আগে পিয়ন এসে বলল বস নাকি আমাকে ডাকছে। আমিও উঠে বসের কেবিনে গেলাম। আসতে পারি বস? আরে লাদেন, আসাস, তোমার জন্য অপেক্ষা করছি আমি।
বলেন বস, কেন ডাকছেন? আগামীকাল তোমার অফিসে আসার দরকার নেই। তোমার আম্মুকে নিয়ে আমাদের বাসায় যাবে। কিন্তু কেন বস, জানতে পারি? কাল জানতে পারবে, ঠিক আছে? ওকে বস। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। সকালে রেডি হয়ে মাকে নিয়ে বসের বাসায় চলে গেলাম। কলিং বেল বাজাতেই ফারজানা এসে দরজা খুলে দিল। ওকে আজকে খুব সুন্দর লাগছে, পরনে নীল শাড়ি। কেমন আছো লাদেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, ভিতরে চলুন, বাবা অপেক্ষা করছে। চল মা। সেই যে গেলে একটা ফোনও করলে না। মন ভালো ছিল না, এই জন্য। বুঝতে পারছি। আমিও গিয়ে সোফায় বসলাম। এখানে কেন এনেছে জানো লাদেন? না বললে কিভাবে জানবো? আমার একটাই মেয়ে, আর কয়েকদিন আগে তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। আমি আমার মেয়ের কাছ থেকে শুনতে পেরেছি, তাই তোমাকে এতদিন বলি নাই। তোমার মনটা ভালো ছিল না, এখন বলার সময় হয়েছে। বাবা, আমার একটা মাত্রই মেয়ে, খুব আদরের। ও ওই দিন বলল ও নাকি তোমাকে খুব বেশি পছন্দ করে। আমিও জানি তুমিও ছেলেটা অনেক ভালো। এখন আমি তোমার উত্তরের অপেক্ষায়, বাকিটা তোমার ওপর। তবে আমাকে বিশ্বাস করতে পারো, আমার মেয়ে এত বেইমানি করবে না, বাকিটা তোমার ওপর। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত বুঝলাম না আঙ্কেল। জীবনটা একা একা কাটানো সম্ভব না, চলার পথে একজন জীবনসাথী লাগে, বুঝলা? বাবা, রাজি হয়ে যা। মেয়েটাও অনেক ভালো আছে, আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবি। আমি একটু ওর সাথে আলাদা কথা বলতে চাই। নিজে তো মা। আমি ফারজানার পিছনে পিছনে যেতে লাগলাম। ফারজানা, তুমি শহরের ভালো একটা মেয়ে, তোমার বাবা নামকরা ব্যবসায়ী। আমার মতো ছেলে তো তোমার যোগ্যই না। আমার থেকে অনেক বেটার ছেলে পাবা তুমি। আর তুমি তো জানোই আমার সাথে কি হয়েছে, এরপরেও কেন? আমি বলছি না, আমি তোমাকে পছন্দ করি। বিয়ে করলেও তোমাকেই বিয়ে করব। আমি তো একজন পাপী যে নিজের বউকে সামলাতে পারি না। কে বলেছে তুমি পাপী? হ্যাঁ, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আর একটা কথা কি জানো? গরু যদি তার বাছুরকে দুধ খাওয়াতে চাই, তুমি তাকে রশি দিয়ে বেঁধে রাখতেও পারবে না। সে বনেই হোক আর জঙ্গলে, দুধ খাওয়াবেই। ওখানে তোমার কোনো দোষ নেই, আমি জানি। আমি ওর হাত ধরে বললাম, পারবে তো আমাকে আগলে রাখতে? ফারজানা আমার চোখের দিকে তাকিয়ে, আমাকে বিশ্বাস করো, এই বুকের মাঝে বসিয়ে রাখবো তোমাকে। তুমি মেয়েটা অনেক ভালো, চলো বাইরে যাই। ওনারা মনে হয় অপেক্ষা করছে। বাইরে এসে দেখি কাজী এসে বসে আছে। আঙ্কেল, উনি এখানে কেন? আমি যা করি সব নগদ, এখন এখানে বস। আমাকে বিশ্বাস করো। ফারজানা আমার হাত ধরে বসলো। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর ঘটক থেকে ফারজানা এসে আমাকে সালাম করলো। ফারজানা, মন থেকে আমাকে ভালোবাসবা তো? তোমার জন্যই এতদিন অপেক্ষা করেছি আমি। মিথ্যা আশ্বাস দেখাবে না তো আমাকে? ফারজানা আমাকে জোরে ধরে লাইট অফ করে দিল। বাকিটা ইতিহাস করে দিলাম। আজ প্রায় 5 মাস হলো আমাদের বিয়ের। ফারজানার পেটে আমার বাচ্চা। হঠাৎ ফারজানা বলল, ওই, গো বলেন। অনেক দিন হলো, চলো তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, দেখি ওদের কি অবস্থা। দেখা তো দরকার। সবকিছু রেডি করে সকালে রওনা দিলাম। সরাসরি পাভেলের বাসায় গেলাম। পাভেল আমাদের দেখে এগিয়ে এলো। বন্ধু, তোর কি খবর? এই তো অনেক ভালো, তোর? ভালো, কিন্তু এটাকে চিনলাম না তো। তোর ভাবি? অনেক ভালো করছোস বিয়ে করে। পাভেলের সাথে কিছুক্ষণ কথা বলে ভাইয়ার কথা জিজ্ঞাসা করলাম। তোরা চলে যাওয়ার পর ওদের পুলিশ এসে ধরে নিয়ে যায়, পরে কয়েক মাস জেলে রেখে ছেড়ে দেয়। তোর বন্ধু কি জানিস নাম? সুমন। ও যে কোথায় গেছে জানি না, পালিয়ে চলে গেছে। আর তোর ভাই রাস্তার পাগল হয়ে এখানে সেখানে ঘুরে। জেল থেকে বের হয়ে এই এই কথা বলে এসব মনে হয় তার ভাই নিতে পারে নাই, এজন্য পাগল হয়ে গেছে। আর তোর বউ ওই যে দেখ, 3 রাস্তার মোড়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষাও দিতে চায় না। আমি মাঝে মাঝে গিয়ে কিছু টাকা দিয়ে আসি আর বলি এখন থেকে চলে যেতে পারেন না। আর ও বলে মরলে এখানেই মরবো, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। একটা কথা কি জানিস, মানুষ মাফ করতে পারেন, কিন্তু ওপরওয়ালা একজন আছে, উনি কাউকে ছাড় দিবেন না। ফারজানা, চলো দেখে আসি একটু। চলুন। রিয়ার কাছে গিয়ে দেখি একটা থালা হাতে নিয়ে বসে আছে আর বলছে, মাগো একটা টাকা দেন। এগুলো দেখে খুব মায়া হলো আমার। বিয়ে করা বউয়ের আজকে এই অবস্থা।
পরকীয়া মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে আসে। আমার মুখে মাস্ক পরা আর চোখে চশমা, ও দেখেও চিনতে পারলো না। কিছু খেয়েছেন? না গো ভাই, 2 দিন ধরে একটাও টাকা দেয় নাই, কিছু খাই নেই 2 দিন ধরে। আসেন আমার সাথে। কোথায় যাব? ওই যে ওইখানে হোটেলে চলেন, যা পারেন খাবেন। সত্যি? রিয়াকে হোটেলে নিয়ে গিয়ে বললাম, যা ইচ্ছা খান, আমি টাকা দিয়ে দিব। রিয়াও ইচ্ছে মতো অর্ডার করলো, খেয়ে শেষ করে বলল, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, গরিবকে কেউ সাহায্য করে না। আমি মাস্কটা খুলবো, কিন্তু আপনি আমাকে দেখে দৌড় দিতে পারবেন না, নইলে কিন্তু এখানে টাকা আপনাকে দিতে হবে। আচ্ছা, দৌড় দিব না। আমি মুখ থেকে মাস্কটা খুলতেই ও কান্না করে দিল। কেমন আছেন মিস রিয়া? প্লিজ আপনার পায়ে পড়ি, পুরনো কথা আর বলবেন না। তোমাকে আমি এখানে কোনো কষ্ট দিতে আসি নাই। এই কাগজটাতে একটা সাইন করে দাও। কিসের কাগজ জানতে পারি? ডিভোর্সের কাগজ। দেন। রিয়া হাসিমুখে সাইন করে দিল। কষ্ট হয় নাই সাইন করতে? আমার জীবনটাই এখন কষ্টে কষ্টে দিন যাচ্ছে। আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি, এই জন্য আজকে আমার এই অবস্থা। এটা কি আপনার নতুন বউ? ওর পেটে আমার বাচ্চা। ফারজানা, মুখ দেখাও। ফারজানাকে দেখে ও একটা মিথ্যা হাসি দিল। খুব ভালো কাজ করছেন, বিপদের সাথে যে থাকে সেই বেস্ট আপনার জন্য। আপু, সেই দিনের জন্য সরি। ভালো কাজ করেছেন সেই দিন। আমাকে আপু ডাকবেন না, আমি আপু যোগ্য না। আমি মানিব্যাগ থেকে কিছু টাকা রিয়ার হাতে দিয়ে বললাম, রাখেন এগুলো, আর আমাদের জন্য দোয়া করবেন। দয়া দেখেছেন? আরে না। আপনার সাথে থাকলে আমি হয়তো কষ্টেই মারা যাব। আসি। রিয়া দেখতে দেখতে চলে গেল। পরকীয়া খুব খারাপ জিনিস। পরকীয়া মানুষকে ধ্বংস করে দেয়। চলো আমরা আমাদের ঠিকানায় চলে যাই। ভাই আর সুমনের খবর আর পেলাম না, এজন্যই আমি আমার মা বোনদের আজও সতর্ক করি, সাবধান, এসবের ধারে কাছেও যাবেন না। পরকীয়া আপনার জীবনকে নষ্ট তো করবেই, আগুনে পুরার মতো জ্বলবেন। আপনি বাঁচুন, সমাজ থেকে এসব বাঁচান। আমার গল্প এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনি আমাদের ভিডিও রেগুলার দেখেন কিনা এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।